আবুল মনসুর আহমেদ এবং কাজী নজরুল ইসলাম খুবই সমসাময়িক। তিনি বাংলা বিভাগের শিক্ষক। তার একটি বই আছে সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ। তার একটি পত্রিকা আছে তত্ত্ব তালাশ। আমরা শুনবো আবুল মনসুরকে নিয়ে তার কি তত্ত্ব তালাশ আছে। শ্রদ্ধাভাজন উপস্থিতি, ইমরান মাহফুজের সময় ফ্রেম অবশ্য ভেঙে পড়ছে, এটা এখন আর নাই, ফলে আমরা এই বিষয়ে কিছু স্বাধীনতা নিতে পারি। 50 থেকে কম। কয়েক 3-4 বছর আগে আমরা এখানে এরকম একটা বড় প্রোগ্রাম করেছিলাম আবুল মনসুর আহমেদের উপর, এবং তখন তারও আগে এবং তারও পরে অনেকবার আমি এটা বলেছি যে আবুল মনসুর আহমদের মধ্যে সমসাময়িকতা এবং বর্তমানময়তা, মানে এখন যে টাইম অ্যান্ড স্পেসের মধ্যে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই সাপেক্ষে বর্তমানময়তা এবং সমসাময়িকতা এটা অত্যন্ত প্রবল। এই প্রবল হওয়ার কারণ হলো যে আবুল মনসুর আহমদ আসলে কাজ করেছেন আমরা যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের বাস্তবতার মধ্যে বসবাস করছি, এই রাষ্ট্রের ফ্রেমিংটা নানা অর্থে যখন হচ্ছিল এবং তার সঙ্গে আবশ্যিকভাবে আধুনিকায়নের ব্যাপারটা যুক্ত, এই অঞ্চলের জনগোষ্ঠীর আধুনিকায়নের প্রসেসগুলো যখন ঘটছিল এবং একই সঙ্গে তার রাজনৈতিকতার ফ্রেমিং যখন হচ্ছিল, আবুল মনসুর আহমদ আসলে পুরো সেই সময়টাতেই বড় হয়েছেন। আমরা এটা খুব সহজেই আসলে মার্ক করতে পারবো। কিছুক্ষণ আগেই বলা হয়েছে আবুল মনসুর আহমদ এবং কাজী নজরুল ইসলাম খুবই সমসাময়িক, এবং বাঙালি মুসলমানের বিশেষত পূর্ব বাংলার তো বটেই জনগোষ্ঠীর আধুনিকায়নের ব্যাপারটা, রাজনৈতিকতার ব্যাপারটা ব্যাখ্যা করার ক্ষেত্রে নজরুলকে যে খুবই পাইওনিয়ার পজিশন দেওয়া হয় সেটা তো আমরা সকলেই জানি। তো সময়ের দিক থেকে আবুল মনসুর আহমদ ওই সময় জীবিত ছিলেন, সক্রিয় ছিলেন, এবং এমন বিষয়গুলো নিয়ে তিনি ডিল করেছেন যেগুলো আজকেও আমাদের বর্তমান জীবনযাপনের ক্ষেত্রে ডোমিনেন্ট ডিসকোর্সেস। সেটাই আসলে আবুল মনসুর আহমদের সমসাময়িকতার কারণ, যেটা আমরা আজকের যিনি প্রধান আলোচক আকবর আলী খান তাঁর আলোচনায় আমরা সেটা দেখলাম যে তিনি ব্যাপারটাকে আজকের দিনের রাষ্ট্রনৈতিক এবং রাজনৈতিক ব্যাপারের সাপেক্ষে পড়তে পারছেন। পুরোপুরি তিনি এখানেই চলে এসেছেন এবং তার মধ্যে কোনো বিরোধ তৈরি হচ্ছে না। তিনি একেবারে ওই বই অবলম্বন করে ওই বই থেকে আজকের দিনে আমরা বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক একটা প্রস্তাবনার মধ্য দিয়ে যাব, কর্মসূচির মধ্য দিয়ে যাব, তিনি সেটা উপস্থাপন করতে পারছেন। আকবর আলী খান, যিনি আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নন ফিকশন লেখকদের একজন, তিনি এই বিষয়ে অত্যন্ত পরিশ্রম করে আমাদের জন্য এই নানান ধরনের দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উপস্থাপন করেছেন। এই জন্য নিশ্চয়ই আমরা যারা এই সময়ে বসবাস করছি এবং নানান ধরনের বুদ্ধিভিত্তিক চর্চার সঙ্গে যুক্ত, তারা নিশ্চয়ই তার প্রতি কৃতজ্ঞ থাকব। একদিক থেকে আকবর আলী খানের সঙ্গে যার লেখাপত্র আমরা পড়েছি এবং সম্প্রতি তিনি যেই আত্মজীবনের উল্লেখ করেছেন সেটাও আমরা পড়েছি, বহুল এটা জনপ্রিয় হয়েছে। আমরা দেখবো যে একদিক থেকে তার সঙ্গে আবুল মনসুর আহমদের মিল আছে, পুরো নয়, একদিক থেকে মিল আছে। সেই মিলটা আচ্ছা এমনিতে ডেমোক্রেটিক সেকুলার অ্যাটিচিউড থেকে তো মিল আছেই, কিন্তু আমি সেটার কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আবুল মনসুর আহমদের সঙ্গে আকবর আলী খানের অন্য এক জায়গায়, সেটা হলো আমি বলবো যে তারা দুজনই একদিক খানিকটা পজিটিভিস্ট এবং দুইজনই খানিকটা প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। কিন্তু আকবর আলী খান তার আত্মজীবনীতে আমরা খেয়াল করবো, আমি জানি যে অনেকেই পড়েছেন সেটা, যাকে আমরা নিরপেক্ষতা বলি, এই ব্যাপারে এটা রক্ষা করার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। কিন্তু আবুল মনসুর আহমদ এই ব্যাপারে আসলে সতর্ক ছিলেন না। আবুল মনসুর আহমদ নিরপেক্ষ নন। আবুল মনসুর আহমদের একটা সব ব্যাপারে খুবই শক্ত পজিশন ছিল, এবং তিনি ওই পজিশন থেকে ব্যাপারগুলোকে দেখতেন, বিচার বিশ্লেষণ করতেন, এবং তার প্রত্যয়ের উৎস ছিল সেটা। এবং এই কারণে তার লেখার মধ্যে প্রচুর পরিমাণে এমন মত পাওয়া যায় যেটা আমাদের প্রধান আলোচক বলেছেন এবং পরের বক্তব্য বলেছেন, তারা এটাকে সত্য হিসেবে বলেছেন। আমি অবশ্য কথাটা সত্য হিসেবে ব্যবহার করবো না, আমি বলবো যে তার সুস্পষ্ট পক্ষপাত এবং প্রত্যয় ছিল। তিনি প্রত্যয়ী ছিলেন এবং প্রত্যয় ছিলেন যে প্রত্যয়ী হওয়ার ব্যাপারটা তার উচ্চারণকে খানিকটা সত্যের দিকে নিয়ে গেছে। সত্য কথাটা নিশ্চয়ই আমরা আজকাল কোট আনকোট করে ব্যবহার করব। আমাদের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের জন্য আমাদের সৌভাগ্য যে তিনি এখনও অত্যন্ত সক্রিয় আছেন এবং আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন সিরাজ ইসলাম চৌধুরী। আমি তাকে শ্রদ্ধা জানাই, এবং উপস্থিত অন্য আলোচক, আমার সহ আলোচক এবং উপস্থিত সুধীবৃন্দ। আমি এই আলাপে খুব বিস্তারে নিশ্চয়ই যাব না। আমি এই টেক্সট সংক্রান্ত কতগুলো মানে রিডিং সংক্রান্ত পাঠ ও পর্যালোচনা ঘটনাক্রমে
এটা আমার খুবই প্রিয় ব্যাপার, আমার এরিয়া, আমি সাধারণত পার্টি করতে চাই। এটা সেদিক থেকে আমি এই বই পড়ার কতগুলো সূত্র উপস্থাপন করব এবং শেষে হয়তো একটা দুটো উদাহরণ দেব যেগুলো আমার কথার পক্ষে যাবে। আমরা পুরো ব্যাপারটাকে নিশ্চয়ই একটা ন্যারেটিভ হিসেবে দেখব, আজকাল সেভাবেই দেখা হয়। আসিফের কথায় সেটা আপনারা হয়তো খানিকটা দেখেছেন, সে বারবার এই শব্দ ব্যবহার করছিল। আমরা একটা ন্যারেটিভ হিসেবে দেখবো এটাকে বাংলায় আমরা বয়ান বা বিবরণীও বলতে পারি। এখন এটা বয়ান তৈরি হয়, তার একটা কালগত ব্যাপার থাকে, যে কোনো বয়ানের একটা কালগত ব্যাপার থাকে এবং ইভেন্ট, একটা ঘটনা ঘটে, সেই ইভেন্ট থাকে। আমরা দেখবো এই যে কাল এবং তার যে ঘটনা, এই ঘটনাটা আবুল মনসুর আহমেদ খুব সেন্ট্রালি, খুব কেন্দ্রীয়ভাবে এই বইয়ের মধ্যে নির্দিষ্ট করেছেন, চিহ্নিত করেছেন। এই চিহ্নায়নের ব্যাপারটা তাকে একটা ন্যারেটিভ স্মুথলি তৈরি করতে সাহায্য করেছে। এটা আমরা দেখবো শুধু তার সূচিটা দেখলেই, হ্যাঁ, আমরা এটা বুঝতে পারবো যে তিনি সূচিটা তৈরি করছেন, শিরোনাম দিচ্ছেন, উপশিরোনাম দিচ্ছেন, এবং ওই যে শিরোনাম দিচ্ছেন এবং উপশিরোনাম দিচ্ছেন, এটা থেকেই আসলে তিনি কোন ব্যাপারটাতে জোরারোপ করছেন, একটা সময়কে তিনি প্রধান কোন ঘটনা দিয়ে চিহ্নিত করছেন, সেই ব্যাপারটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে সূচিপত্রটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই নামায়নের তাৎপর্য আছে। এবং তিনি আবার মাঝে মাঝে কাল তামামি করছেন, এটা কিন্তু এই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি লিখছেন, আমরা জানি আজকাল, হয়তো আবুল মনসুর আহমদ যখন লিখছেন তখন এই ব্যাপারটা এত জোরালো ছিল না, কিন্তু আমরা আজকাল জানি যে কোনো ধরনের ন্যারেটিভ আসলে বাই ডিফল্ট তার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন ধারণ করে। যে কোনো ন্যারেটিভের মধ্যে তার টোন থাকে, টিউন থাকে, তার পেছনে ডিসকোর্সগুলো কাজ করে এবং আমরা পড়লে বুঝতে পারি যে তার পক্ষপাত কী, তিনি কী বলতে চাচ্ছেন, তিনি কাকে বাদ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। নিঃসন্দেহে আবুল মনসুর আহমদের ন্যারেটিভের মধ্যে তা আছে, কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট আবুল মনসুর আহমদ আবার কাল তামামি যোগ করছেন, বিভিন্ন জায়গায় তিনি করছেন। এবং সেই কাল তামামিগুলো আমরা খেয়াল করব যে সেগুলো যুক্তি শাসিত কিন্তু তত্ত্ব শাসিত নয়। এই পয়েন্টটা এই বইয়ের ক্ষেত্রে এবং আবুল মনসুর আহমদের প্রায় সমস্ত লেখার ক্ষেত্রে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি যে কাল তামামি করছেন, মানে অ্যাসেসমেন্ট করছেন, এই অ্যাসেসমেন্টের ভঙ্গিটা হলো, আমরা বলবো যে তিনি কাণ্ডজ্ঞানকে প্রায়োরিটি দিচ্ছেন এবং ওই যে বললাম পজিটিভ ইজ প্র্যাগম্যাটিক একটা অ্যাটিটিউড, একটা ঠিক প্রত্যক্ষবাদী, মানে যা দেখছি আমি, অবজারভার তিনি শব্দটা ব্যবহার করছেন। তিনি এক জায়গায় ব্যবহার করছেন যে আমার পজিশনটা হলো অবজারভারের পজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি ওই অবজার্ভ করছেন এবং এক ধরনের প্র্যাগম্যাটিক, তিনি বিচারের ক্ষেত্রেও এবং ভবিষ্যৎ যে সম্ভাবনা, সেই সম্ভাবনার ক্ষেত্রেও তিনি একটা প্র্যাগম্যাটিজমকে একটু গুরুত্ব দিচ্ছেন। তার মানে আমি বলছি যে তিনি খুবই যুক্তিশাসিত, একদম প্রত্যেক লাইনে তিনি যুক্তি করছেন, বিরোধীদের যুক্তি নস্যাৎ করছেন, কিন্তু কিছুতেই সেটা অন্তত এক্সটার্নালি তত্ত্বশাসিত নয়। আমার বক্তব্যটা হলো এই যে আবুল মনসুর আহমদের এই যে বইটা কিংবা তার আত্মকথা কিংবা আরও বই, এই বইগুলোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি তত্ত্বের কোনো প্রকার বহিঃপ্রকাশ ছাড়াই তিনি ন্যারেটিভগুলো তৈরি করতে পেরেছেন। এই কারণেই প্রধানত তার বইগুলো আসলে খুব তলিয়ে না দেখে পড়ে ফেলা যায়। এই কথাটা আমি অন্যত্র খুব ডিটেল লিখেছিলাম হুমায়ুন আহমেদ সম্পর্কে, যে হুমায়ুন আহমেদের লেখার এইটা প্রধান গুণ, যে হুমায়ুন আহমেদের লেখার খুব গভীরতর ব্যাপারগুলো এক বিন্দু আমলে না এনে, একেবারেই মনোযোগ না দিয়ে আপনি শেষ পর্যন্ত দারুণভাবে পড়ে ফেলতে পারবেন। এই গুণ আবুল মনসুর আহমদের লেখার মধ্যে আছে। আমি পরে দেখাবো যে গভীরতর স্তরে কোথাও সেটা এত জটিল এবং এত তত্ত্বশাসিত যে আপনি উপরিতলে মনোযোগ না দিলে আপনি আসলে সেটা বুঝতেই পারবেন না। একদম দারুণ মসৃণ একটা ন্যারেটিভ আবুল মনসুর আহমদ তৈরি করতে পারতেন এবং তার ভাষা সরল পরিচ্ছন্ন। হয়তো আমি যদি একটু তুলনা করতে চাই তাহলে হয়তো নীরদ সি চৌধুরীর ভাষার সঙ্গে এটা অনেক দূর পর্যন্ত মিলবে। শুধু সাধু গদ্যের ক্ষেত্রে নয়, ব্যাপারটা আসলে পরিচ্ছন্ন, মানে ভাষা তো আমরা জানি যে যতটা প্রকাশ করে তার চেয়ে অনেক বেশি গোপনও করে। আমরা ভাষার ক্ষেত্রে এটা জানি যে ঘটে যে আমরা যা বলতে চাই তা বলতে পারি না। খুব অল্প লেখকই যা বলতে চান তাই স্পষ্ট করে বলতে পারেন এবং বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেখকেরা যা বলতে চেয়েছেন তা পরিচ্ছন্ন করে বলতে শিখেছিলেন, তার মধ্যে আবুল মনসুর আহমদ নিঃসন্দেহে একজন। এবং এই ব্যাপারটা আমরা দেখবো যে এই বইয়ের মধ্যে আমার দেখা রাজনৈতিক 50 বছর, যেটা বাই দিস টাইম বাংলা ভাষার একটা ক্লাসিকে পরিণত হয়েছে। এবং নো ডাউট যে আমাদের
পলিটিক্যাল, হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল যে কোনো ধরনের ডিসার্টেশন যেগুলো বিদেশে হয়েছে, ইংরেজি ভাষায় হয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে যে বইয়ের রেফারেন্স সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা নিঃসন্দেহে আমার দেখা রাজনীতির 50 বছর। এটা এমনি তো আর ক্লাসিক হয়নি, তার এই সমস্ত বৈশিষ্ট্যের ব্যাপার আছে। উপরিতলের এই ন্যারেটিভের এই যে সারল্য এবং সাফল্য, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখব যে এর ভিতরগত কতগুলো জটিলতার ব্যাপার আছে। একদম প্রথম যে জটিলতা এবং বইটির এন্টার সংগঠনের যে প্রধান ব্যাপার সেটা হলো লেখকের অবস্থান। এখানে আসিফ উল্লেখ করেছে খুবই গুরুত্বপূর্ণ যে এই লেখক তো আসলে খুবই কেন্দ্রে ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন গোরা সম্পর্কে লিখেছিলাম তখন আমি এই পয়েন্টটাকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছিলাম যে গোরা বইটা রবীন্দ্রনাথ ছাড়া আর কারো পক্ষে লেখা সম্ভব ছিল না। তার কারণ গোরার উচ্চারণের জন্য একজনের পজিশনগত যে সেন্ট্রালিটি দরকার, যে কেন্দ্রত্ব দরকার, এই কেন্দ্রত্ব কিন্তু অনুমান থেকে আসে না, এই কেন্দ্রত্ব কল্পনা থেকে আসে না, ওটা বাস্তবে ওই কেন্দ্রের মধ্যে থাকতে হয়। আবুল মনসুর আহমদের এই বই যে আর কারো পক্ষেই প্রায় লেখা সম্ভব ছিল না, তার অন্য অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে আবুল মনসুর আহমদ যেইভাবে কেন্দ্রে ছিলেন এইভাবে আসলে অন্য খুব কম মানুষ এত দীর্ঘ সময় ধরে এত কেন্দ্রে থাকতে পারে। তার কেন্দ্রত্বটা শুরু হয়েছিল অল্প বয়সে যখন তিনি কৃষক প্রজা পার্টি করা শুরু করেছিলেন। তার আগের অংশটা আমি বাদ দিচ্ছি, যদিও তার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখব যে আবুল মনসুর আহমদের রাজনীতি সংক্রান্ত ধারণা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়েছে ব্রিটিশ পিরিয়ডের রাজনীতি দ্বারা, এবং তার আসলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তার আসলে আদর্শ ছিল কংগ্রেসেই তার আসলে রাজনৈতিকতার যে আন্দোলনের যে ধারণা, রাজনৈতিকতার যে ধারণা, তার যে পার্টি সংগঠনের ধারণা, এই ব্যাপারগুলো আসলে তিনি কংগ্রেস থেকে পেয়েছিলেন। এবং কংগ্রেস থেকে পাওয়ার একটা প্রত্যক্ষ ব্যাপার ছিল, কারণ তিনি 1920-এর দশকের যে বিরাট আন্দোলন সংগ্রাম সেখানে অংশগ্রহণ করেছিলেন। তারপরও সেটাতে আমি তাকে সেন্ট্রাল ফিগার হিসেবে ধরবো না, কিন্তু কৃষক প্রজা পার্টিতে তিনি আসলে সেন্ট্রাল হয়ে উঠেছিলেন, প্রান্তে থেকেও সেন্ট্রাল হয়ে উঠেছিলেন, কারণ তিনি কর্মসূচি প্রণয়ন করছিলেন, কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন এবং খুবই কেন্দ্রে বুঝেছিলেন। এরপরে তিনি তো পাকিস্তান রাষ্ট্রের যে পলিটিক্স, আওয়ামী লীগের যে পলিটিক্স, মুসলিম লীগের যে পলিটিক্স, এবং তারপরে যখন তিনি অবসরে গেছেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি নিজেই পরিষ্কার করছেন যে আমি খুবই কানেক্টেড, একদম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে একদম যত রকম অর্গানাইজেশন আছে, বিপক্ষের, পক্ষের, বাম, ডান, ইসলামী, মধ্যপন্থী, তিনি নিজে পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে তিনি সবার সঙ্গে খুবই কানেক্টেড ছিলেন। ওই যে কানেক্টেডনেস এবং তার সেন্টারে থাকতে পারা, এই ব্যাপারটা এই পুরো বইয়ের ন্যারেটিভসের একদম প্রধানতম বৈশিষ্ট্যগুলোর একটা। আমরা দেখব তার পজিশনটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে এই বইতে এক ধরনের ফিলসফার কিংয়ের মতো। তার বর্ণনার মধ্যে সেটা আছে যে হরি ঠাকুরের কথা বলেছেন, সেটা একটু ঠাট্টা করে বলেছেন, এবং ফিলসফার কিংয়ের ভূমিকা যে তিনি রাখছেন সেই ব্যাপারে তার নিজের কোনো সন্দেহ ছিল না। আর এর মধ্যে অনবরত, মানে নিচের স্তরে, ভিতরের স্তরে অনবরত তার কতগুলো ফিলোসফিক্যাল প্র্যাকটিক্যাল পজিশন আসলে বইটাতে কাজ করেছে। তার মধ্যে একটা ব্যাপার হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই দুটোর মধ্যে সমন্বয়। আমরা জানি যে থিওরির জগতে, পলিটিক্সের জগতে এটা একটা বড় বিতর্ক। আমার ধারণা এখন একদম গত 2-3 দশক, 4 দশকে অল্প কিছু লোক এই সমস্যাটার অপেক্ষাকৃত থিওরিটিক্যাল সমাধান করতে পেরেছেন যে হোয়াট উইল বি দি রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এন্টার মার্কসিস্ট স্কুলে আপনারা জানেন যে এটা খুবই সেন্ট্রাল একটা কোশ্চেন যে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে সমন্বয় হবে কীভাবে। আমি বলবো যে আবুল মনসুর আহমদের এই বইয়ের সাফল্যের একটা প্রধান কারণ হলো যে তার মধ্যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের একটা দারুণ মীমাংসা, মিলমিশ ঘটেছে। তিনি এটা করতে পেরেছিলেন এবং তিনি এই করার ব্যাপারে সাবধান ছিলেন, যদিও অসতর্ক পাঠক ব্যাপারটা মিস করে যাবে। তার কারণ আমি আগেই বলেছি যে তিনি থিওরিকে কিছুতে উপরিতলে উঠতে দেন নাই। এবং আরেকটা ব্যাপার যেটা আবুল মনসুর আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রিলেশন বিটুইন ইউনিভার্সালিটি অ্যান্ড পার্টিকুলার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবুল মনসুর আহমদের ব্যাপারে অত্যন্ত সাবধান ছিলেন। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই যে বাংলাদেশের কালচার নামে তার যে বই, তার প্রথম চ্যাপ্টারের মধ্যে তিনি এই থিওরাইজেশনটা করেছেন যে কিভাবে তিনি ইউনিভার্সাল, মানে সারা পৃথিবীর গ্লোবাল এক্সপেরিয়েন্সের সঙ্গে তার লোকাল এক্সপেরিয়েন্সকে মিলাবেন। এবং আপনারা যারা বইটা পড়েছেন আমি মনে করিয়ে দিই যে তিনি এখানে থিওরাইজ করেছেন দুটো কি ওয়ার্ডকে
নতুন করে সংজ্ঞায়ন করে। তার মধ্যে একটা হলো সভ্যতা, যাকে তিনি অপেক্ষাকৃত ইউনিভার্সালের ভূমিকা দিয়েছেন, আর আরেকটি শব্দ হলো সংস্কৃতি, যাকে তিনি পার্টিকুলারের ভূমিকা দিয়েছেন। ফলে আবুল মনসুরের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি এই বইয়ের মধ্যে বরাবরই এই ব্যাপারটার সমন্বয় তৈরি করার চেষ্টা করছেন। আমি আপনাদের মনে করিয়ে দিই, বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস আবুল মনসুর আহমেদের জোরটা পড়েছে প্র্যাকটিসের দিকে। থিওরিটা তিনি আড়াল করেছেন, থিওরি ইজ অলওয়েজ দেয়ার, কিন্তু তিনি আড়াল করেছেন। এবং বিটুইন ইউনিভার্সাল অ্যান্ড পার্টিকুলার আবুল মনসুর আহমেদের জোরটা পড়েছে পার্টিকুলারের উপর, তিনি ইউনিভার্সালের সবসময় আড়াল করেছেন। এটা হলো এই বইয়ের এবং আবুল মনসুর আহমেদের সার্বিকভাবে ন্যারেটিভের প্রধানতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়বে। এবং একই সঙ্গে আমরা দেখবো যে তিনি অতীত এবং বর্তমানের বিবরণের মধ্যেও এই টেক্সটের একটা আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো যে তিনি যখন অতীতের বিবরণ দিচ্ছেন তখন তার সঙ্গে তিনি যখন একদম কন্টেম্পোরারি ব্যাপারগুলোর বর্ণনা দিচ্ছেন সেগুলোর একটা ফারাক ঘটেছে। তবে এটা ন্যারেটিভসে কী ভূমিকা রেখেছে আমি সে অংশে বেশি যাব না, আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি দ্রুত শেষ করছি। এর নিচের স্তরে আমরা দেখব আসলে আছে আবুল মনসুর আহমেদের রাজনীতি। এই বই পড়বো এবং আমরা রাজনৈতিকতাকে ডিফাইন করবো না, সেটা তো হয় না। আবুল মনসুর আহমেদের আমরা খেয়াল করবো যে এক্সটার্নাল স্তরে আবুল মনসুর আহমেদ পলিটিক্যাল ইভেন্টের বর্ণনা দিয়েছেন, পলিটিক্যাল ইভেন্টের ইভ্যালুয়েশন করেছেন এবং পলিটিক্যাল ইভেন্টগুলোকে তিনি আসলে দেখেছেন ব্যক্তির মধ্যে। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আমরা যখন এই পলিটিক্যাল অর্থটা করব তখন ইন্ডিভিজুয়ালের সঙ্গে কালেকটিভের যে দ্বৈরথ, যে বিরোধ, এটার আমরা মীমাংসা করব কিভাবে। আমি একটু কনফিউজড যে আবুল মনসুর আহমদ সম্ভবত সবসময় এই মীমাংসাটা এখানে করতে পারেননি, বিশেষ করে তিনি যখন 60s এবং স্পেশালি 70s বর্ণনা দিচ্ছেন এবং বাংলাদেশ পর্বের বর্ণনা দিচ্ছেন, তখন সেখানে সম্ভবত জনগণ বা পাবলিক পিপলের যে ব্যাপারটা, কনসেপ্টটা, সেটা ব্যক্তির কাছে বেশ খানিকটা মার খেয়ে গেছে। যদিও আমরা জানি যে আবুল মনসুর আহমদের সামগ্রিকভাবে বিবেচনার মধ্যে এই বিরোধটা আসলে ছিল না। আবুল মনসুর আহমদ জানতেন যে পাবলিক থেকে কিভাবে সংস্কৃতি হয়, সংস্কৃতি থেকে কীভাবে পলিটিক্যাল অর্ডার হয়, পলিটিক্যাল অর্ডার থেকে কিভাবে পার্টি ফরমেশন হয়, পার্টি ফরমেশন কীভাবে স্টেট রিলেটেড পার্টি অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করে এবং তার মধ্য দিয়ে কেন্দ্রীয় ক্ষমতা ডিফাইন্ড হয়। আবুল মনসুর আহমদের লেখালেখির মধ্যে এই অর্ডারটা একদম পরিষ্কার এবং এই বইয়ের মধ্যেও। কিন্তু বাংলাদেশ পর্বে যেখানে তিনি আওয়ামী লীগ 70-এর ইলেকশন এবং তার পরে মানে বর্ণনাটা দিয়েছেন, সেখানে সম্ভবত এটা একটু টাল খেয়ে গেছে। স্টিল আমি বলবো যে আবুল মনসুর আহমদের এই বই থেকে আমরা যদি রাজনীতিটা চিহ্নিত করতে চাই তাহলে আমরা দেখব যে আমি আগে ইঙ্গিত দিয়েছি তিনি রাজনীতিটার আইডিয়াটা প্রধানত ব্রিটিশ বিরোধী কংগ্রেসের যে আন্দোলন সংগ্রাম সেখান থেকে প্রধান আইডিয়াটা নিয়েছেন এবং তিনি একটা ডেমোক্রেটিক স্টেট কাঠামোর সঙ্গে পলিটিক্যাল পার্টির রিলেশনকে আসলে প্রধান রাজনৈতিক তৎপরতা মনে করতেন। তিনি আসলে সেটারই বর্ণনা দিয়েছেন। কিন্তু রাজনৈতিকতা বলতে আবুল মনসুর আহমদ কী বুঝতেন সেটা কিন্তু এত সরল নয়। এক্সটার্নালি রাজনৈতিক বর্ণনা দিচ্ছেন, কিন্তু ইন্টারনালি রাজনৈতিকতার যে ডিফিনেশন আমরা এখানে দেখব সেটা দেখব অনেক জটিল। এবং সেই স্তরে আমরা দেখব যেটা আবুল মনসুর আহমদের এন্টার লেখালেখির একদম সেন্ট্রাল আইডিয়া, সেটা হলো সংস্কৃতি কার্যকর। আবুল মনসুর আহমদের সেন্ট্রাল আইডিয়া হলো সংস্কৃতি। আমি সার্ডরের কাছ থেকে এই আইডিয়াটা নিয়েছি এবং এটা পুরোপুরি আমি সাবস্ক্রাইব করি যে লেট 19th সেঞ্চুরি থেকে আর্লি 20th সেঞ্চুরিতে কলকাতায় সংস্কৃতি বলে যে ধারণা ব্যাপকভাবে ডেভেলপ করেছে এবং সংস্কৃতিকে সেন্টারে রেখে সেলফ অ্যান্ড আদার এবং পলিটিক্স ডিফাইন করার যে একটা শক্ত সংস্কৃতি গড়ে উঠেছিল, যেটা শিক্ষাগোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশেও আসলে সঞ্চারিত হয়েছে, আবুল মনসুর আহমদ সেটার আসলে একদম ভোক্তা ছিলেন না, একদম বাইরে ছিলেন। তবে তিনি সার্ডরি যেমন দেখাচ্ছেন যে তিনি আসলে সংস্কৃতির এই ধারণাটি তার যাবতীয় চিন্তার কেন্দ্রে স্থাপন করতে পেরেছেন এবং ওই সংজ্ঞাটা আসলে পাল্টে দিয়েছেন, ভিন্নতা করেছেন। আমরা সে আলোচনা যাব না। এই পুরো বইয়ের মধ্যেও আসলে ওই সংস্কৃতির গভীর স্তরের কার্যকরতাটা আছে। আর সংস্কৃতির ভিতরে আরও ভিতরের স্তরে আসলে এই বইতে আমরা দেখব যে আবুল মনসুর আহমদের যে দার্শনিকতা এবং যার যে চিন্তাশীলতা সেই ব্যাপারগুলো কাজ করে গেছে। সেটাই হলো এই বইয়ের আমরা বলবো যে সবচেয়ে নিচের ভিতরের স্তরের ব্যাপার, সেটা খুবই গভীর, খুবই ব্যাপক। আমি ইলাবোরেট করতে চেয়েছিলাম সেটার একটা দুটো অংশ, সেটা করছি না। আমি রেফারেন্স দিচ্ছি যে আমাদের প্রধান আলোচক আকবর আলী খান স্যার আসলে এক্স্যাক্টলি আমি যে দুটো পয়েন্ট আউট করেছিলাম আলোচনার জন্য সেই দুটোই মার্ক করেছেন। একটা হলো আমাদের সংবিধানে যে 4 মূল স্তম্ভ, এটা নিয়ে তার দুর্দান্ত আলোচনা। আর আরেকটি হলো পরিভাষা সংক্রান্ত আলোচনা, যেটা আমি বহুদিন ধরে এই আলাপ করছি
যে পরিভাষা সংক্রান্ত আলাপের ক্ষেত্রে আমাদের অত্যন্ত বিদ্বান বড় পণ্ডিতরা একটা খুবই বাজে ভুল ধারণার মধ্যে থাকার কারণে আমাদের বাংলা ভাষার চর্চা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলার ব্যবহার এই ব্যাপারগুলো সাংঘাতিক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। আবুল মনসুর আহমেদ প্রায় দৈব বলে, প্রায় দিব্য জ্ঞানের ভিত্তিতে আমরা বলবো যে তিনি এই ব্যাপার থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। এই ব্যাপারটা তার এমনি আসে নাই, এটা এসেছিল দার্শনিক প্রজ্ঞার কারণে, এটা এসেছিল বুদ্ধিভিত্তিক চর্চা এবং চিন্তাশীলতার সাফল্যের কারণে। ওই স্তরগুলো এই বইয়ের একদম গভীর স্তরে প্রত্যেক লাইনে প্রত্যেক মুহূর্তে আসলে কার্যকর ছিল। ফলে এই বই আমাদের জন্য ডেফিনেটলি পাঠ এবং পর্যালোচনার একটা অনিঃশেষ উৎস। আমি এই আয়োজকদের এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।